জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। বাট শুরুতে আগে একটু দ্বিঘাত সমীকরণ নিয়ে একটু আলোচনা করা যাক। দ্বিঘাত সমীকরণ যেটা হয়, দ্বিঘাত সমীকরণ তার সাধারণ আকার সেটা ছিল হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু জিরো, যেখানে আমরা বলি যে এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, তাই না? মানে হায়েস্ট ডিগ্রি যে টার্ম তার সহগটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। জটিল রাশি বুঝতে হলে আগে একটু দ্বিঘাত সমীকরণের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি, কারণ দ্বিঘাত সমীকরণ আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম জটিল রাশি বা যেটাকে আমরা অবাস্তব রাশি বা অবাস্তব সংখ্যা বলে থাকি সেই কনসেপ্টটা উঠে এসেছিল। তো এখান থেকে আমরা একটু আলোচনা করব যে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়। এই জাতীয় যে কোনো সমীকরণকে আমরা বলি থাকি দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, এবং সেই বীজগুলো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে পাওয়া যায়। সেটা হয় হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এটা হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র হয়। এখানে এবিসির মান যদি বসিয়ে দেওয়া হয় তারপরে এক্স এর মানগুলো বেরিয়ে আসে, এক্স এর দুটো মান বেরোয়, যার জন্য আমরা বলে থাকি প্রত্যেকটা এরকম দ্বিঘাত সমীকরণে দুটো করে বীজ থাকে। এই বীজের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে এই রুটের ভেতরে যে রাশিটা দেখা যাচ্ছে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই রাশির মানটা খুব ইম্পর্টেন্ট এবং একে আমরা বলে থাকি হচ্ছে নিরূপক, তাই না? নিরূপক বলা হয় এটাকে। এই নিরূপকের মানের উপর ভিত্তি করে দ্বিঘাত সমীকরণের যে বীজগুলো সেই বীজগুলো হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। সেটা হচ্ছে হতে পারে এই বীজগুলো বাস্তব ও অসমান, ঠিক আছে? আচ্ছা, এরকমও হতে পারে যে বীজগুলো বাস্তব ও অসমান, বাস্তব প্লাস সমান। আবার এরকমও হতে পারে যে বীজগুলো অবাস্তব। এই তিন প্রকারের পসিবিলিটি থাকে। আমরা দেখেছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে পরে বীজগুলো বাস্তব ও অসমান হয়ে থাকে। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে পরে বীজগুলো বাস্তব ও সমান হয়। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো হয় তবে আমরা বলি বীজগুলো হচ্ছে অবাস্তব। তো যখন দ্বিঘাত সমীকরণ আলোচনা হয় এর আগে, তখন আমরা বাস্তব ও অসমান বা বাস্তব ও সমানের কেসটা নিয়ে অনেকটাই আলোচনা করে থাকি। অবাস্তব সেকশনটা জাস্ট নামে মাত্র ছিল, বাট অবাস্তব সেকশনটাকে অতটা ভালো করে আলোচনা করা ছিল না। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে এই সেকশনটার ওপরই জোর দেওয়া হবে, মানে কখন নিরূপক অবাস্তব হলে পরে, মানে নিরূপক লেস দেন জিরো হলে পরে বীজগুলো অবাস্তব হয়, এই কথাটার মিনিংটা কি এই চ্যাপ্টারে সেটা বুঝতে হবে। তো তার জন্য একটা দ্বিঘাত সমীকরণ নিচ্ছি আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে যদি এক্স এর মান বের করি তাহলে এক্স এর মান বেরিয়ে আসবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। এই এক্স এর দুটো মান, একটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, একটা হচ্ছে মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। আমরা এই রুট ওভার অফ মাইনাস ওয়ান এই সংখ্যাটাকে নিয়ে একটু আলোচনা করব, এটা কি জাতীয় সংখ্যা। তো তার জন্য আমরা একটু সংখ্যা রেখাকে ড্র করে নিই। সংখ্যা রেখার সবার ডান দিকে থাকে হচ্ছে প্লাস ইনফিনিটি, মাঝখানে থাকবে জিরো, আর সবার বাঁ দিকে থাকবে মাইনাস ইনফিনিটি। সংখ্যা রেখার জিরোর ডান দিকে সব পজিটিভ সংখ্যাগুলো থাকবে, মানে জিরো ওয়ান টু থ্রি ফোর, আর বাঁ দিকে সব নেগেটিভ সংখ্যাগুলো থাকবে। তো আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান। এটা কি জাতীয় সংখ্যা? এটা পজিটিভ সংখ্যা, এটা নেগেটিভ সংখ্যা, কি জাতীয় সংখ্যা সেটি আলোচনা করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই রুট ওভার অফ মাইনাস ওয়ান এটা একটা পজিটিভ সংখ্যা ধরলাম, ঠিক আছে, সাপোজ। ওকে, তো রুট ওভার অফ মাইনাস ওয়ান যদি পজিটিভ হয়, পজিটিভ যে কোনো একটা সংখ্যা নেই, পজিটিভ সাপোজ সংখ্যা বলতে দুইকে আমি পজিটিভ সংখ্যা বলে থাকি, তিনকে বা চারকে আমি পজিটিভ সংখ্যা বলবো, এটা সবাই পজিটিভ সংখ্যা। কারণ পজিটিভ সংখ্যাতে একটা নেচার আছে, নেচারটা কি, যে কোনো পজিটিভ সংখ্যা স্কোয়ার করলে পরে যে সংখ্যাটা হয় সেটাও কিন্তু একটা পজিটিভ সংখ্যাই হয়, তাই না? টু স্কোয়ার করলে চার, তিন স্কোয়ার করলে নয়, চার স্কোয়ার করলে 16, ইত্যাদি ইত্যাদি। তো পজিটিভ সংখ্যাদের এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। রুট ওভার অফ মাইনাস ওয়ান এই সংখ্যাটা যখন আমরা স্কোয়ার করছি তখন কিন্তু আমরা নেগেটিভ সংখ্যা পাচ্ছি, মাইনাস ওয়ান ওটা একটা নেগেটিভ সংখ্যা।
তার মানে আমি যদি √(-1) কে পজিটিভ সংখ্যার সাইডে বসাই, মানে জিরোর ডান দিকে যদি বসিয়ে থাকি এই সাইডে, তাহলে পরে কিন্তু ও পজিটিভ সংখ্যার একটা ক্রাইটেরিয়াকে ও মিসম্যাচ করে যাচ্ছে, যে এর স্কোয়ার করলে পরে ও নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে পজিটিভ সংখ্যার সব প্রপার্টিকেও ফলো করছে না, যার জন্য √(-1) কে এই সংখ্যা রেখার ডান দিকে কিন্তু জিরোর ডান দিকে আমি বসাতে পারছি না। একই রকমভাবে জিরোর বাঁ দিক থেকে কোনো নেগেটিভ সংখ্যাকে যদি আমি নেই আর কি, তাহলে পরে কিন্তু সে নেগেটিভ সংখ্যারও একই বৈশিষ্ট্য, যে নেগেটিভ সংখ্যার স্কোয়ার করলেও কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়, তাই না? যে কোনো নেগেটিভ সংখ্যা স্কোয়ার করলে, কিন্তু এই √(-1) এর স্কোয়ার করলে পরে তো এটা নেগেটিভ হচ্ছে, তার মানে নেগেটিভ সংখ্যার প্রপার্টিকেও মিসম্যাচ করে যাচ্ছে, সব প্রপার্টিকে মানছে না। তাহলে কোশ্চেন এটা ওঠে যে √(-1) কি তাহলে জিরো? কারণ জিরোর ডান দিকে থাকলো না, জিরো বাঁ দিকেও থাকলো না, তাহলে √(-1) কি জিরো হতে পারে? তো জিরো স্কোয়ার করলে তো জিরো হয়, না? জিরো স্কোয়ার করলে তো জিরো হয়, আর √(-1) এর স্কোয়ারটা হয়ে যাচ্ছে -1। জিরো আর -1 তো দুটো আলাদা সংখ্যা, তার মানে √(-1) আর জিরো এরাও অসমান। তাহলে √(-1) কে না আমি পজিটিভ সাইডে বসাতে পারছি, না আমি নেগেটিভ সাইডে বসাতে পারছি, না এটা জিরো হচ্ছে। ঠিক আছে, সরি, জিরোতে দাগ চলে যাবে, জিরো হচ্ছে। তার মানে √(-1) কে কোথাও বসানো যাচ্ছে না, কোনো এমন সংখ্যা রেখার উপর স্থান নেই যেই স্থানে আমি √(-1) কে প্লেস করতে পারবো। এখন এই যে সংখ্যা রেখার ভালো নাম হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, তাই না? কেন বাস্তব সংখ্যা রেখা? কারণ যত বাস্তব সংখ্যা আছে সব বাস্তব সংখ্যাদেরকে এখানে প্লট করা যায়। বাস্তব সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, হোয়াটএভার, যেই ধরনের বাস্তব সংখ্যার নাম আমি উচ্চারণ করি না কেন, যেই বাস্তব সংখ্যার উদাহরণ নেই না কেন, সকল বাস্তব সংখ্যাকে এখানে প্লট করা যাবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বাস্তব সংখ্যাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার জন্য এটাকে আমি বলে থাকি বাস্তব সংখ্যা রেখা। √(-1) কে এই বাস্তব সংখ্যা রেখার উপর স্থাপন করা যাচ্ছে না, তার জন্য √(-1) এই সংখ্যাটাকে আমরা আমাদের প্রথম অবাস্তব সংখ্যা হিসেবে কনসিডার করব। ঠিক আছে, √(-1) এটা একটা অবাস্তব সংখ্যা হিসেবে কনসিডার হবে, এবং এটা হবে আমাদের প্রথম অবাস্তব সংখ্যা। তো এই √(-1) কে আমরা চিহ্নিত করব আই দ্বারা। ঠিক আছে, আই বা ভালো নাম হচ্ছে আয়োটা, বাংলায় আমরা এটাকে এইভাবে উচ্চারণ করতে হবে, আয়োটা। ঠিক আছে, আই বা আয়োটা, এই আয়োটার মান হচ্ছে √(-1). এই আয়োটা বা আই যে সংখ্যার মধ্যে উপস্থিত থাকবে সেই সমস্ত সংখ্যাদেরকেই অবাস্তব সংখ্যা বলতে হবে, কারণ ওদেরকে আমি এই সংখ্যা রেখার উপর স্থাপন করতে পারবো না। ঠিক আছে, তো আমাদের এই যে এই আইকে নিয়ে এখন থেকে আমাদের যাবতীয় আলোচনা সবকিছু এই আই এর উপর ভিত্তি করে হবে। এখন আই এর প্রেজেন্টে অন্যান্য সংখ্যারা কি করে অবাস্তব হয়? সাপোজ 2 এর সাথে আমি আই যোগ করে দিলাম। ঠিক আছে, তার মানে এই কমপ্লেক্স নাম্বারটার মধ্যে আই থেকে গেল, মানে এই নাম্বারটার মধ্যে আই থেকে গেল, তাই এটাকে আমরা বলবো একটা অবাস্তব সংখ্যা। ঠিক আছে, সাপোজ এই 2 এর থেকে আই কে বিয়োগ করলাম, বা আই এর থেকে 2 কে বিয়োগ করলাম, করতেই পারি, কিন্তু আই তো যাচ্ছে না, বিয়োগ তো করা যাচ্ছে না, আই থেকেই যাচ্ছে, তাহলে এরপরে এরা দুজনও কমপ্লেক্স নাম্বার হবে, অর্থাৎ অবাস্তব সংখ্যা হবে। যদি 2 এর সাথে আই গুণ করি, বা 2 কে আই দিয়ে ভাগ করি, বা আই কে 2 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অবাস্তব সংখ্যাই পাচ্ছি, এবং আমরা 2 এর জায়গায় যে কোনো সংখ্যাকে নিতে পারি। ঠিক আছে, যে সমস্ত সংখ্যার মধ্যে আই ভিজিবল হবে সেই সমস্ত সংখ্যাকে বলবো আমরা অবাস্তব সংখ্যা। ঠিক আছে, এই যে আই এর মান হচ্ছে √(-1), তাহলে আই স্কোয়ারের মান কত হওয়া উচিত? -1 আমরা দেখেছি। আমরা i³ এর মানও চেক করতে পারি। i³ এর মান হয়ে যাবে i² ইন্টু আই, দ্যাট ইজ -1 ইন্টু আই, এটাকে আমরা বলবো -i। i⁴ এর মানও আমরা বের করতে পারি। i⁴ এর মান i² ইন্টু i² করে পাওয়া যেতে পারে, i² ইন্টু i² বা i³ ইন্টু আই, যেটা ইচ্ছা। তাহলে i² ইন্টু i² করলে -1 ইন্টু -1, দ্যাট ইজ +1। i⁵ এর মান আমরা যদি বের করতে যাই, তাহলে এটা i⁴, কারণ i⁴ এর মান 1 আসছিল, ইন্টু আই, দ্যাট ইজ 1 ইন্টু আই, এটা আই হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি i⁵ আবার আই হয়ে গেল, i⁵ তাহলে একই রকম ভাবে i⁵ ইন্টু আই, দ্যাট ইজ আই ইন্টু আই, দ্যাট ইজ -1 হয়ে যাচ্ছে i², অর্থাৎ -1, i² এর ভ্যালু অলরেডি আমরা পেয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এইভাবে যে আয়ের মানগুলো না রিপিট হচ্ছে। ঠিক আছে,
আয়ের মানগুলো রিপিট হয়ে যাচ্ছে, মানে এগুলো আবার ঘুরে ফিরে আবার একই মান পাচ্ছি, ওই সেই -1, আই, -i, +1 ইত্যাদি পাচ্ছি। তাহলে আমি বেসিক্যালি আয়ের যে মান মনে রাখবো সেটা হচ্ছে √1 আয়ের ভ্যালু, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আই কিউবের ভ্যালু -i, আর i⁴ এর ভ্যালু +1। ঠিক আছে, এরপরে ভ্যালুগুলো আবার রিপিট হয়, মানে i⁴ যদি 1 হয়ে থাকে, নেক্সট আয়ের পাওয়ার কত হলে পরে 1 হবে? নেক্সট আয়ের পাওয়ার 8 যখন হবে তখন সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, কারণ i⁵ এটা আবার i হয়, i⁶ এটা আবার i² দ্যাট ইজ -1 হয়, i⁷ এটা আবার -i হবে, আর i⁸ একই রকমভাবে 1 হবে। তবে নেক্সট আয়ের পাওয়ার কততে 1 হবে? i⁴ বোঝা যাচ্ছে। তার মানে পাওয়ারটা 4 করে যখন বাড়ছে, অর্থাৎ 4-এর গুণিতক যখন হচ্ছে, তখন কিন্তু ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে i⁴k এটা ইকুয়াল টু 1 হচ্ছে। 4-এর যে কোনো গুণিতককে আমরা 4k বা 4m মানে 4 ইন্টু সামথিং আকারে প্রকাশ করতে পারি। তো i⁴k এটা আমরা বলবো 1। ঠিক আছে, ইন জেনারেল মেথড বা জেনারেল যে প্রসিডিওর, ঠিক আছে, সাধারণভাবে বলতে পারি, বাংলা বলবো সাধারণভাবে সাধারণভাবে আমরা বলবো যে i⁴k ইকুয়াল টু 1। সিমিলারলি i⁴k প্লাস 1 এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাহলে ওটা অ্যান্সার হয়ে যাবে i। ঠিক আছে, এটা আর কি জেনারেল টার্ম। আর i⁴k প্লাস 3 এটা হয়ে যাবে হচ্ছে i², কিন্তু i⁴k প্লাস 2 আগে আলোচনা করি। i⁴k প্লাস 2 এটা হয়ে যাবে i² দ্যাট ইজ -1। ঠিক আছে, এটা -1 হয়ে যাচ্ছে। আর i⁴k প্লাস 3 এটা হয়ে যাচ্ছে -i। তো এইভাবে i ফাংশন কাজ করছে। ঠিক আছে, তো এটা দিয়ে যদি আমাদের কোশ্চেন আসে যে সাপোজ i⁴100 এর মান কত, তো i⁴100 এর মান আমরা কি করে করব? সিম্পলি আমাকে চেক করতে হবে পাওয়ারের যে সংখ্যাটা বসছে ওটা 4-এর গুণিতক কিনা। যদি 4-এর গুণিতক হয় তাহলে অ্যান্সারটা 1 হবে। যেহেতু 100 4-এর গুণিতক, তাই i⁴100 এর মান আমরা জানি 100 ইকুয়ালস টু হয় i⁴4 ইন্টু 25, তাই তো? যার জন্য এর ভ্যালু হয়ে যাবে 1। 4-এর গুণিতক হলেই সে মানটা হয়ে যাবে 1। যদি জিজ্ঞেস করা হয় সাপোজ যে i⁴98 এটা ইকুয়াল টু কত, তো এই ক্ষেত্রে তো আয়ের যে পাওয়ারটা দেখতে পাচ্ছি 98 তো 4-এর গুণিতক হয় না। তো আমার কাজ হচ্ছে 98-এর সব থেকে ক্লোজেস্ট, মানে 98 4-এর কোন গুণিতকটা 98-এর সব থেকে কাছাকাছি, সেই গুণিতকটার আকারে 98কে প্রকাশ করতে হবে। তো 4-এর কাছে মানে 98-এর কাছাকাছি 4-এর সব থেকে বড় গুণিতক হচ্ছে 96। তো 96 প্লাস 2 লেখা যেতে পারে 98কে। তার মানে এটা হয়ে যাবে i⁴96 ইন্টু i²। আমাদের কাজ হবে 4-এর গুণিতকের আকারে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা। ঠিক আছে, তাতেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। i⁴96 যেহেতু 96 4-এর গুণিতক, তাহলে এটার মান 1 হয়ে গেল। আর i² বেসিক একটা জিনিস, i² এর মান আমরা জানি কত, -1 হয় i² এর মান, তাহলে মানে -1 বসিয়ে দিচ্ছি। তাহলে 1 ইন্টু -1 মানে -1। ঠিক আছে, আমাদের কাছে যদি জিজ্ঞেস করে যে সাপোজ i⁴101 এটা ইকুয়াল টু কত, তাহলে পরে আমাদের একই রকম সিস্টেমে করতে হবে হচ্ছে i⁴100 প্লাস 1 দ্যাট ইজ i⁴100 ইন্টু i, দ্যাট ইজ i⁴100 এর মান 1 হয়ে যাবে। আর কে আমরা i রাখবো, এর মানটা বসাবো না, মানে অ্যান্সারটাকে আমরা এর আকারে রাখবো। এর জায়গায় √1 আমরা লিখি না। ঠিক আছে, বা লিখলে পরেও অসুবিধা নেই। আমাদের ম্যাক্সিমাম যখন এমসিকিউ আসবে তখন আমরা কি করব, বা আমাদের যখন এসএকিউ টাইপের প্রবলেম সলভ করতে হবে তখন কিন্তু আমরা কে আই রাখবো, √1 তখনই বসাবো এমসিকিউ এর ক্ষেত্রে যদি দেখি যে অপশনগুলোতে √1 এর আকারে আছে। তো 1 ইন্টু আই দ্যাট ইজ আই হয়ে যাবে এটা। ওকে, তাহলে এভাবে আমরা আয়ের যে কোনো পাওয়ারের মান বের করতে পারি। তো আমার একটা প্রশ্ন, সেটা কমেন্ট বক্সে যদি কমেন্ট করা যায় যে i⁴ সাপোজ 297 এটা ইকুয়াল টু কত? সাপোজ এই একটা কোশ্চেন দিলাম, i⁴297 এর মান কত হবে? এটা এর অ্যান্সার কি হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। i⁴297। নেক্সট আই এর ফরম্যাটটা আমরা শিখলাম। এখন কমপ্লেক্স নাম্বার একটু আগে যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম, যে এই যে উদাহরণগুলোকে নিয়ে একটু
একটু ঘাটি, ঠিক আছে। ও তার আগে আয়ের আরেকটা জিনিস বলি যে আই স্কোয়ারের মান আমরা কত জানি -1, তাই তো। আই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি আই ইন্টু আই, এটা ইকুয়াল টু -1। তার মানে আই ইকুয়াল টু লেখা যেতে পারে -1/i, তাই না। যদি আমি এই আইটার সাইড চেঞ্জ করি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা যেহেতু গুণ হয়ে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আই ইকুয়াল টু -1/i, অর্থাৎ 1/i এটা ইকুয়াল টু -i হয়ে যাচ্ছে। তাহলে এই যে কনসেপ্টটা যে 1/i এর মান হচ্ছে -i, এটাকে আমরা বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করতে পারি, এখনই আসবে অঙ্ক এটা রিলেটেড। যেমন আমরা একটু আগে যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম 2+i, তাই না। তারপরে ছিল 2-i, তারপরে ছিল i-2, তারপরে ছিল হচ্ছে i ইন্টু 2, তারপরে ছিল i/2, আর লাস্টে ছিল 2/i। আমরা এতগুলো উদাহরণ নিয়েছিলাম। আমি এই সমস্ত উদাহরণকে এরপরে একটা কমন ফরম্যাটে আনার চেষ্টা করছি। কথাটা বোঝা গেল না? আমি এক্সপ্লেন করছি উদাহরণের সাহায্যে। কমন ফরম্যাট বলতে যে এই প্রত্যেকটাকে কি আমি এই প্রথম যে উদাহরণটা নিয়েছি 2+i এটার মতন করে লিখতে পারি। যেমন 2+i কে আমি তো লিখতে পারি 2+i ইন্টু 1, তাই না। এভাবে কি আমি বাকিদেরকে লিখতে পারছি? যেমন 2-i, এটা কি লিখতে পারবো আগেরটার ফরম্যাটে? তো এটাকে যদি লিখতে যাই তাহলে এরকম হয়ে যাবে 2+i ইন্টু -1, যেহেতু মাঝখানে মাইনাস ছিল তাই 2+i ইন্টু -1 হয়ে যাচ্ছে। i-2কে আমি একই রকমভাবে লিখতে পারি -2+i ইন্টু 1। এখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে -2+i ইন্টু 1 বেসিক্যালি i-2ই হয়ে যাচ্ছে। i ইন্টু 2 এটাকে আমি লিখতে পারি 0+i ইন্টু 2, তাই না। প্রথমটার ফরম্যাটে আমি সবগুলোকে এক্সপ্রেস করছি। i/2কে লেখা যেতে পারে 0+i ইন্টু 1/2। আর 2/i আমি জানি 2/i মানে হয় হচ্ছে 1/i মানে -i, এখন যেটা আলোচনা করলাম 1/i মানে হচ্ছে -i, তাহলে 2/i মানে হয়ে যাবে -2i, তাই না। -2i কে আমি লিখতে পারি 0+i ইন্টু -2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা যতগুলো উদাহরণ ইউজ করেছিলাম মোটামুটি সব উদাহরণগুলোতে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে এই একটা সাধারণ আকার, যে আকারটাকে আমি বেসিক্যালি বলতে পারি a+ib, ঠিক আছে, এই আকারটায় প্রকাশ করা যাচ্ছে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে। তো এই যে আকারটা a+ib, এটাকে না আমরা কমপ্লেক্স নাম্বারদের সাধারণ আকার বলবো, ঠিক আছে। একে আমরা বলবো কমপ্লেক্স নাম্বারদের জটিল সংখ্যাদের বা কাল্পনিক সংখ্যাদের জটিল সংখ্যাদের সাধারণ আকার। ঠিক আছে, এবং এটাকে আমরা জেড দ্বারা চিহ্নিত করব, যে জেড ইকুয়াল টু এটাকে আমি বলবো a+ib, ঠিক আছে। যখন আমরা সংক্ষেপে প্রকাশ করব কমপ্লেক্স নাম্বারকে তখন আমরা জেড দিয়ে প্রকাশ করব, জেড ইকুয়ালস টু বলবো a+ib। ওকে, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা a+ib এই আকারে প্রকাশ করতে পারি, এবং a+ib এই ফরম্যাটটাকে আমরা বলে থাকি জেড। ওকে, এখন এখান থেকে একটা প্রবলেম উঠে আসে। প্রবলেমটা কি, যখন আমি বলছি যে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে a+ib আকারে প্রকাশ করা যায়, তাহলে আমি একটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে 5। 5কেও তো আমরা তাহলে 5+i ইন্টু 0 এটা লিখতে পারি নাকি। এখন মজার জিনিস হচ্ছে 5 তো একটা বাস্তব সংখ্যা, সংখ্যা রেখা তো 5কে স্থাপন করা যায়। আমরা এর আগে সংখ্যা রেখা নিয়ে আলোচনা করলাম, এই যে সংখ্যা রেখা নিয়ে আলোচনা করলাম, এখানে তো আমরা 5কে স্থাপন করতে পারি সংখ্যা রেখায়। কিন্তু তা সত্ত্বেও 5কে তো a+ib এই আকারেও প্রকাশ করা যায়, তাই না। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে যারা বাস্তব সংখ্যা তাদেরকেও কিন্তু আমি a+ib কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে এক্সপ্রেস করতে পারছি। তাহলে এই a+ib আকারটা শুধুমাত্র যে আইওয়ালা সংখ্যাদের জন্য অ্যাপ্লিকেবল তা না, কিন্তু আই বিহীন সংখ্যাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এই সমস্ত সংখ্যাদেরকে নিয়ে যদি একটা সেট তৈরি করা যায়, যে সমস্ত সংখ্যার একটা কালেকশন, একটা সংগ্রহ যদি বানানো যায়, সমস্ত সংখ্যাদেরকে একসাথে নিচ্ছি, কাদেরকে একসাথে নিচ্ছি, এমন সব সংখ্যা z such that z equals to a+ib, যেখানে 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 এ আর বি এরা হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে, কিন্তু এই আই হচ্ছে √1। এই এ আর বি বাস্তব সংখ্যা বলতে যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা, সেটা এ আর বি 0 হতে পারে, নন জিরো হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে। সমস্ত এরকম সংখ্যাদেরকে নিয়ে আমি একটা সংগ্রহ তৈরি করলাম,
সেই সংগ্রহটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যাদের সেট, বা ওই সেটটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। এই সি কে আমরা বলবো কাল্পনিক সংখ্যাদের সেট, এবং এটা সব থেকে বড় সেট হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যত বাস্তব সংখ্যা আছে তারাও কিন্তু এই সেটের মধ্যে ঢুকে বসে আছে, ঠিক আছে, কারণ ওদেরকেও এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এই সি কে আমরা বলবো মাদার সেট, বাস্তব সরি সব থেকে বড় সেট কাল্পনিক সংখ্যাদের সেট, সব সংখ্যাদের উৎস এই সেট থেকে, ঠিক আছে। তো এই যে সি হচ্ছে সব থেকে বড় ম্যাথমেটিক্যাল সেট হিসেবে কাজ করবে, গেল। নেক্সট হচ্ছে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। আশা করি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবির গল্পটা ভালো করে বোঝা গেছে। এখন জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এই যে কথাটা, এই কথাটার মধ্যে আমি এর আগেও বলেছি এখনো বলছি যে এ আর বি এরা হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না? তো এই যে এ কে আমরা বলবো জেড এর বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর আইবি এই সেকশনটাকে বলা হবে কাল্পনিক অংশ, ঠিক আছে, কাল্পনিক অংশ। এই যে বাস্তব অংশ এটাকে আমরা প্রকাশ করব আর ই ব্র্যাকেটে জেড দ্বারা, এবং কাল্পনিক অংশ এটাকে আমরা প্রকাশ করব আই এম ব্র্যাকেটে জেড দ্বারা। তাহলে বুঝতে হবে যে রিয়েল পার্ট অফ জেড এটা ইকুয়ালস টু বেসিক্যালি এ, আর ইমাজিনারি পার্ট অফ জেড এটা ইকুয়ালস টু আইবি, ঠিক আছে। তো এভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে রিয়েল এবং ইমাজিনারি এই দুটো পার্টে ভাগ করে থাকি। সাপোজ জেড ইকুয়ালস টু আমাকে বললো যে, একটা ছোট এক্সাম্পল দিই, 5+4i, তাহলে রিয়েল পার্ট অফ জেড কত হবে? রিয়েল পার্ট অফ জেড সিম্পলি হয়ে যাবে 5, আর ইমাজিনারি পার্ট অফ জেড এটা হয়ে যাবে 4i, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কমপ্লেক্স নাম্বার রিলেটেড অনেক কিছুই জানলাম, কিন্তু এখনো আমাদের মেইন প্রবলেমটা কিন্তু সলভ করা হলো না। আমাদের এই গোটা গল্পটা স্টার্ট কোথার থেকে হয়েছে? স্টার্ট হয়েছিল যে √(-1), ঠিক আছে। এই পুরো জিনিসটা স্টার্ট হয়েছিল √(-1) কে নিয়ে। √(-1) কে সংখ্যা রেখা স্থাপন করতে পারছিলাম না, এটাই ছিল এই পুরো গল্পটা শুরু হওয়ার মেন কারণ। কিন্তু প্রবলেমটা কিন্তু এখনো থেকে গেছে, যে √(-1) কে আমি সংখ্যা রেখা স্থাপন করতে পারছিলাম না, মানে √(-1) কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পাচ্ছিলাম না। তো এখনো কিন্তু আমি √(-1) কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুঁজে বের করতে পারিনি। না পারার কারণ হচ্ছে সংখ্যা রেখা নিজেই। সংখ্যা রেখা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল, মানে এক ডাইমেনশন বলতে যেই জিনিস কোনো একটা কিছুকে প্রকাশ করার জন্য যেটা রেখার দরকার হয় তাকে আমরা ডাইমেনশন বলে থাকি। তো সংখ্যা রেখা হচ্ছে একটাই রেখা, তার জন্য এটাকে আমি বলছি ওয়ান ডাইমেনশন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য দুটো সংখ্যার দরকার হয়। একটা হচ্ছে সাপোজ এই 5+4i, এই 5+4i কে প্রকাশ করার জন্য আমার দুটো সংখ্যা লেগেছে, একটা 5 একটা 4, তাই না, বা 4i, যেটা ইচ্ছা বলা যায়। তো বেসিক্যালি দুটো সংখ্যা লাগছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে এক্সপ্রেস করার জন্য। তাহলে আমি দুটো আলাদা টাইপের সংখ্যা লাগছে, যেখানে 5 কিন্তু একদম বাস্তব সংখ্যা, পিওরলি বাস্তব সংখ্যা, আর 4i এটা কিন্তু কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে, এখানে আই আছে। তো যখন আমি দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট টাইপের সংখ্যা লাগছে, তখন আমি একটা সংখ্যা, মানে একটা রেখার দ্বারা কি করে প্রকাশ করি সংখ্যাটাকে, তাই না? তো মেইন জায়গাতেই আমাদের গলদ ছিল, যার জন্য আমরা এই যে কমপ্লেক্স নাম্বারটা 5+4, এটাকে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না বাস্তব সংখ্যা রেখার দ্বারা। এটাকে প্রকাশ করার জন্য আমার লাগবে দুটো ডাইমেনশন, যেহেতু দুটো সংখ্যার প্রয়োজন হচ্ছে, দুটো টাইপের সংখ্যার প্রয়োজন হচ্ছে, তাই আমি দুটো ডাইমেনশন অর্থাৎ দুটো রেখার দরকার হবে। তো আমি দুটো রেখা আঁকছি, ঠিক আছে। এরকম ভাবে দুটো পারপেন্ডিকুলারলি একে অপরের সাথে লম্বালম্বিভাবে দুটো রেখা নেওয়া হলো। এই দুটো রেখার সাহায্যে আমি কমপ্লেক্স নাম্বারদেরকে এক্সপ্রেস করব। এখন যেই দুটো রেখা নিয়ে আলোচনা করছি সেই মুহূর্তে এটা আর রেখা থাকলো না, এটা হয়ে গেল একটা তল। তো আমরা এখন তল নিয়ে আলোচনা করছি। এখন এই যে তল, এই তলটাকে আমরা বলে থাকি আর্গ্যান্ড তল, ঠিক আছে, আর্গ্যান্ড তল, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় আর্গ্যান্ড প্লেন। এই তলটার বৈশিষ্ট্য কি? এই তলটার এখানে দুটো একটা ভার্টিক্যাল লাইন, একটা হরাইজন্টাল লাইন দেখা যাচ্ছে, তাই না? যে এটা হরাইজন্টাল লাইন, এটাকে আমরা এক্স অক্ষের মতন মনে করতে পারি, যদিও বা এক্স অক্ষ না, এটা একটু অন্যরকম। আর এটা ওয়াই অক্ষ বলে কনসিডার করতে পারি। আপাতত বোঝার সুবিধার জন্য আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এইভাবে বলছি। বাট এক্স অক্ষটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি বাস্তব অক্ষ, ঠিক আছে, এটাকে আমরা বলি বাস্তব অক্ষ।
আর ওয়াই অক্ষর পোর্শনটাকে আমরা বলে থাকি কাল্পনিক অক্ষ, এটাকে আমরা বলি কাল্পনিক অক্ষ। এখন আমরা কি করি, বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষের যে ছেদ বিন্দু সেটাকে আমরা বলে থাকি ও, অরিজিন। ঠিক আছে, এটা অরিজিন অর্থাৎ 0 + i × 0, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অরিজিন। তো এই দুটো অক্ষের যে ছেদ বিন্দু সেটাকে আমরা অরিজিন বলছি। অরিজিনের ডান দিকে বাস্তব অক্ষ বরাবর আমরা 1 2 3 4 5 6 7 এর মধ্যে সংখ্যা নিতে পারি। বাঁদিকেও আমরা -1 -2 -3 -4, অর্থাৎ যেভাবে আমরা কার্তেজীয় প্লেনে কাজ করতাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে কাজ করতাম, ঠিক একই রকম ভাবে জিনিসটা কিন্তু যাচ্ছে। কাল্পনিক অক্ষ বরাবর আমরা 1 2 একই রকম ভাবে নিব, এই নিচের দিক বরাবর আমরা -1 -2 -3 এভাবে নিতে পারি। ওকে, এখন মেইন পার্থক্য যে জায়গায় সেটা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর যে সংখ্যাগুলো লেখা হয়েছে তারা এমনি নর্মাল সংখ্যা, কিন্তু কাল্পনিক অক্ষ বরাবর যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে, যেমন সাপোজ 1 নেওয়া হয়েছে, এই 1 কিন্তু বেসিক্যালি 1 × i। হ্যাঁ, যেমন এখানে 3 নেওয়া হয়েছে, 3 মানে হচ্ছে 3 × i। কাল্পনিক অক্ষ বরাবর আমি -2 নিয়েছি, তো -2 মানে হয়ে যায় -2 × i। তার মানে কাল্পনিক অক্ষ বরাবর যে যে সংখ্যাগুলো নেওয়া হচ্ছে সেই সংখ্যাগুলো প্রত্যেকের সাথে i গুণ হয়ে যাবে। এটা হচ্ছে এই তলটার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা যদি z একটু আগে যে সংখ্যাটা নিয়েছিলাম কি 5 + 4i, এটা যদি নিয়ে থাকি, আমরা এই সংখ্যাটাকে প্লেস করব কি করে? এই প্লেস করতে হলে প্রথমত আমাকে কি করতে হবে, আগে বুঝে নিতে হবে এই সংখ্যাটা এই তলে বিন্দুর মতন কাজ করবে। যেই তল নিয়ে আমরা আলোচনা করছি সেই মুহূর্তে চলে আসবে বিন্দু। তো বিন্দুর সাহায্যে আমরা এই সংখ্যাটাকে এক্সপ্রেস করব। কিভাবে এই বিন্দুটা তৈরি হবে বা এই বিন্দুটাতে পৌঁছাবো কি করে? সর্বপ্রথমত আমরা বাস্তব অক্ষ নিয়ে কাজ করব। বাস্তব পার্টটা আমাদেরকে এখানে বসাতে হবে। ঠিক আছে, 5 আমি বাস্তব অক্ষ বরাবর 5 ঘর যাব শূন্য থেকে, যেহেতু +5 আছে তাই পজিটিভ সাইডে 5 ঘর যেতে হবে, তাহলে 5 ঘরে এখানে পৌঁছলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরে +4i আছে, মানে কাল্পনিক অক্ষ বরাবর 4 ঘর যেতে হবে, উপরের দিকে 4 ঘর, পজিটিভ দিকে 4 ঘর, 1 2 3 4, উপরের দিকে 4 ঘর গেলাম। 4 ঘর গেলে পরে যে বিন্দুটা আমি উপস্থিত হব সেই বিন্দুটা হবে হচ্ছে 5 + 4i বিন্দু। ঠিক আছে, তো এই যে ক্যালকুলেশনটা হলো, ক্যালকুলেশন আমি দেখতে পাচ্ছি প্রথমে বাস্তব অক্ষ বরাবর 5 ঘর যেতে হলো, তারপরে কাল্পনিক অক্ষ বরাবর 4 ঘর যেতে হলো, এরপরে যে বিন্দুটা পৌঁছলাম সেই বিন্দুটা হচ্ছে 5 + 4i বিন্দু। যদি আমাকে বলতো যে z = -2 + 3i, এটা এই বিন্দুতে আমাকে যেতে হবে, তাহলে আমি কি করতাম, প্রথমত বাস্তব পার্টটা দেখতাম। বাস্তব পার্ট কি আছে? বাস্তব পার্ট আছে -2, তার মানে বাস্তব সংখ্যা রেখা বরাবর আমাকে -2 ঘরে যেতে হবে, তো -2 ঘরে গেলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি কাল্পনিক পার্ট আছে হচ্ছে 3i, তার মানে কাল্পনিক পার্টে আমাকে ওপরের দিকে 3 ঘর যেতে হবে। 3 ঘর আমি উপরের দিকে যাব, 1 2 3, যে বিন্দুতে হাজির হবো সেই বিন্দুটা হবে হচ্ছে -2 + 3i বিন্দু। এখন এই যে যে সিস্টেমে ক্যালকুলেশনটা হচ্ছে, এটা তো আমাদের খুব পরিচিত একটা সিস্টেম, মানে এই সিস্টেমেই তো ছোট থেকে আমরা কাজ করে আসছি। যখন যখন সাপোজ বিন্দু একটা স্থানাঙ্ক আমার বোঝানোর আছে, একটা পয়েন্টকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, তখন তখন তো আমি একটা পয়েন্টকে স্থাপন করার চেষ্টা করছি, তখন তখন তো আমি এই সিস্টেমেই কাজ করেছি। তো আমি যদি এইভাবে কার্তেজীয় অক্ষে, মানে কার্তেজীয় প্লেনে যদি আমি কাজ করতাম, তাহলে পরে এই বিন্দুটাকে তখন তো আমি 5 + 4i বলতাম না, তখন আমি বলতাম 5,4 বিন্দু। ঠিক তেমনি এই বিন্দুটাকে তখন আমি -2 + 3i বলতাম না, আমি বলতাম -2,3। তো আর্গেন প্লেনও আমি সেম জিনিস করতে পারি। আমি 5 + 4i কে 5,4 এই বিন্দুর দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, মানে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে এরপর থেকে আর কমপ্লেক্স নাম্বারের যে আকার, সেই আকারে না আলোচনা করে বরঞ্চ আমরা বিন্দুর মাধ্যমে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারি। তো এই প্রত্যেকটা বিন্দুর একটা কি বলি যে 5,4 বা a,b ফরম্যাটে এক্সপ্রেস করার উপায় আছে, কিন্তু এখানকার a,b ফরম্যাটটার মানে হবে a + ib। ঠিক আছে, a,b ফরম্যাটটার মানে হয়ে যাবে a + ib। তো এভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট সম্পর্কে জানতে পারি, যে একটা কমপ্লেক্স নাম্বারকে কি করে গ্রাফিক্যালি বা আর্গান প্লেনে কি করে প্রকাশ করা হয়, ওর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি। আশা করি এই পুরো জিনিসটা বোঝা গেছে। এখন আমি আর্গান প্লেনকে আরেকবার নিচ্ছি। এটা হয়ে গেল আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স, এটা ওয়াই, এটা নেগেটিভ এক্স মানে নেগেটিভ বাস্তব অক্ষ, আর এটা নেগেটিভ কাল্পনিক অক্ষ। ওকে, তো আমি বুঝে গেলাম যে এই আর্গান প্লেনে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমি a, b এভাবে প্রকাশ করতে পারি।
যেখানে এ আর বি কথাটা মানে হবে, সাপোজ এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে পারপেন্ডিকুলার এই অরিজিন থেকে যেভাবে আমরা এর আগে হিসাব করতাম, অরিজিন থেকে এই পারপেন্ডিকুলারের ফুট পয়েন্ট, সাপোজ বিন্দুটার নাম হচ্ছে পি আর এর ফুটের নাম হচ্ছে সাপোজ কিউ। তো এই ও কিউ এর লেন্থ হয়ে যাবে এ একক, আর পি কিউ এর লেন্থ হয়ে যাবে বি একক। ঠিক আছে, এখন চাইলে পরে আমরা কিন্তু ও আর পি কে জয়েনও করে দিতে পারি, জয়েন করলে পরে এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে, তাই না? কারণ যেই সমকোণী ত্রিভুজের প্রসঙ্গ আসলো সেই মুহূর্তে প্রথমেই চলে আসবে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাস কি বলেছেন, যে পিথাগোরাস বলেছেন যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কোনো একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমি এই ত্রিভুজে দেখতে পাচ্ছি যে অতিভুজ হচ্ছে ওপি, তো ওপি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ওপির দৈর্ঘ্য হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে ওপি এর লেন্থ, ও থেকে পি বিন্দুর যে ডাইরেক্ট দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার পি। পি কমপ্লেক্স নাম্বার অথবা এ কমা বি যে কমপ্লেক্স নাম্বারটা আছে এর মডিউলাস। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট টপিকে এন্টার করছি। নেক্সট টপিকে আমাদের নাম হচ্ছে মডিউলাস। ওকে, মডিউলাস। তো মডিউলাস কি জিনিস? কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে আমরা এই অরিজিন থেকে সরাসরি কমপ্লেক্স নাম্বারটার দূরত্বের মানকে বোঝাই। ঠিক আছে, দূরত্বের মান মানে অবভিয়াসলি ওটা একটা পজিটিভ সংখ্যায় আসবে। ঠিক আছে, তো এই দূরত্বের মানকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস। কমপ্লেক্স নাম্বারটা যদি এ প্লাস আইবি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মডিউলাস হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা জিনিসটাকে এভাবে মনে রাখবো, লিখবো হচ্ছে এরকম যে যদি যদি z ইকুয়ালস টু এ প্লাস আইবি একটি জটিল রাশি হয় বা জটিল সংখ্যা হয়, জটিল সংখ্যা হয়, তবে প্রথমত বলে রাখি জেড এর মডিউলাস সেটা মড জেড, এভাবে আমরা প্রকাশ করে থাকি, এর উচ্চারণ হচ্ছে মড জেড। ঠিক আছে, মড জেড দ্বারা প্রকাশিত হয়। তবে হয় যদি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি একটি জটিল সংখ্যা হয়, তবে তবে জেড এর মডিউলাস মডিউলাস মড জেড দ্বারা প্রকাশিত হবে যেখানে মড জেড এর মান হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সিম্পল জিনিস। সাপোজ জেড ইকুয়ালস টু বলা আছে যে রুট থ্রি প্লাস আই, কথা, তাহলে আমরা যদি মড জেডকে হিসাব করতে যাই, মড জেড হয়ে যাবে এখানে এর মান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা যদি এ প্লাস আইবি হয়, তাহলে আমি বুঝতে পারছি যে এ এর মান হচ্ছে রুট থ্রি আর বি এর মান কত, আয়ের সাথে কোনো কিছু গুণ হয়ে নেই, মানে আয়ের সাথে ওয়ান গুণ হয়ে আছে, বি এর মান হচ্ছে ওয়ান। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার অফ রুট থ্রি দ্য স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ থ্রি প্লাস ওয়ান, দ্যাট ইজ রুট ফোর, অর্থাৎ মানটা হয়ে যাবে দুই। তাহলে যদি জেড ইকুয়ালস টু রুট থ্রি প্লাস আই হয়, ফ্রেশ করে যদি লিখি জেড ইকুয়ালস টু রুট থ্রি প্লাস আই হলে পরে মড জেড এর মান হবে টু। ঠিক আছে, এভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার থেকে তার মডিউলাসের মানটাকে খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, আশা করি মডিউলাস সেকশনটা বোঝা গেছে। এরপরে যে টপিকটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড, এটা অ্যামপ্লিটিউড ইংরেজিতে লিখছি অ্যামপ্লিটিউড, AMPLITITUD, অ্যামপ্লিটিউড বা এটাকে আর্গুমেন্টও বলা হয়, আর্গুমেন্ট। অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি জিনিস? এখানে ছবিতে এই যে মানে মূল বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই কোণটার মান যদি থিটা হয়, তবে থিটাকে বলা হবে কমপ্লেক্স নাম্বারটার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। এবং থিটা পাওয়া যাবে কি করে? ট্যান থিটার মাধ্যমে।
আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, সাপোজ এ কমা বি কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে, তার থেকে তো আমি এই সমকোণী ত্রিভুজটার ভূমি আর অতিভুজ, ভূমি আর লম্ব, এই দুটার মান সরাসরি পেয়ে যাচ্ছি। আর লম্ব আর ভূমি দিয়ে দুটো জিনিস তৈরি হয়, মানে হয় ট্যান বা কট। তো ট্যানের মাধ্যমে আমরা এর যে অ্যামপ্লিচিউডটাকে প্রকাশ করে থাকি। ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, এই ছবির থেকে এই ট্যান থিটা মান হয়ে যাবে, ট্যানের সংজ্ঞা হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে এ, তার মানে বি বাই এ। তার থিটা আমার লাগবে, থিটার মানটাকে আমরা লিখবো হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, তো যদি জেড ইকুয়ালস টু, এটাকেও লিখে দিচ্ছি যে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি হলে জেড এর অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট এ ক্যাপিটাল এ এম পি ব্র্যাকেটে জেড বা ক্যাপিটাল এ আর জি ব্র্যাকেটে জেড দ্বারা প্রকাশিত হয়, এবং ক্যাপিটাল এ এম পি ব্র্যাকেটে জেড এটা ইকুয়ালস টু হয় ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, এই ট্যান ইনভার্স বি বাই এ এর মানকে আমরা বলে থাকি অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। অনেকেরই হয়তো বোঝা গেল না, ঠিক আছে, অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি। আমরা বিশেষ করে ট্যান ইনভার্সের সেকশনটা আমি বুঝাচ্ছি, এক্সপ্লেন করছি এই উদাহরণের মাধ্যমে। উদাহরণ নিচ্ছি, সাপোজ জেড ইকুয়ালস টু বলা আছে ওই সেম √3 প্লাস আই। ঠিক আছে, আমাদের বললো যে তাহলে পরে অ্যামপ্লিচিউড অফ জেড কত হবে। তো অ্যামপ্লিচিউড অফ জেড এর মান তো এখানে ট্যান ইনভার্স বি বাই এর দ্বারা প্রকাশিত হয়, আমরা এখানে ট্যান ইনভার্স বি বাই এ অ্যাপ্লাই করে দিব। বি হচ্ছে এই অঙ্কে কত 1 আর এ কত √3, তাই না? এটাকে আমাকে কার সাথে তুলনা করতে লাগে, এ প্লাস আই বির সাথে। এ প্লাস আই বির সাথে যদি তুলনা করি তাহলে এ এর মান চলে আসছে √3, বি এর মান আসছে 1, তাহলে 1/√3। ট্যান ইনভার্স 1/√3 এটা কি জিনিস? তো আমরা ট্যানের তো চার্টটা আমাদের মনেই আছে যে ট্যান 0-র মান হচ্ছে 0 হয়, ট্যান 30° মান 1/√3, ট্যান 45-এর মান 1, ট্যান 60-র মান √3 আর ট্যান 90-র মান অসংজ্ঞাত, তাই তো? ট্যান ইনভার্স 1/√3 বলতে কি বোঝানো হয়? ট্যান ইনভার্স 1/√3 মানে ট্যান কত ডিগ্রি বা কত রেডিয়ানের মান 1/√3 হয়। ট্যান কত ডিগ্রি বা কত রেডিয়ানের মান 1/√3 হয়। তো চার্টের থেকে আমাদের মনে পড়ে যে ট্যান 30° মান হচ্ছে 1/√3, 30° মানে π/6। তাহলে আমরা ট্যান ইনভার্স 1/√3 এর অ্যান্সার লিখে দেবো π/6। ঠিক আছে, তাহলে অ্যামপ্লিচিউড অফ জেড এটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স 1/√3 দ্যাট ইজ π/6। ক্লিয়ার? তো এইভাবে আমরা অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্টের হিসাবটা করে থাকি। এখন অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট রিলেটেড একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে, যে থিওরির উপর পরবর্তী আমাদের সব টপিকগুলো আলোচনা হবে, সেটা হচ্ছে যে কোনো একটি জটিল রাশি যে কোয়াড্রেন্টে থাকবে তার অ্যামপ্লিচিউডও সেই কোয়াড্রেন্টেই পাওয়া যাবে। আচ্ছা, কোয়াড্রেন্টের গল্প যাদের বোঝা নেই, ঠিক আছে, যারা কোয়াড্রেন্ট ব্যাপারটাকে ভালো করে বোঝে না, তাদেরকে একটু বুঝিয়ে দিই যে সাপোজ এখানে ওয়াই অক্ষ আছে আর এখানে আছে এক্স অক্ষ। ঠিক আছে, মানে বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ, আমি দুটো অক্ষকে নিলাম। এই দুটো অক্ষ ভালো করে যদি খেয়াল করে দেখা যায়, এই দুটো অক্ষ কিন্তু পুরো এই সাদা যে প্লেনটা, যে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা ইউজ হচ্ছে, সাদা ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু 4 ভাগে ভাগ করে দিয়েছে, তাই না? এই দুটো অক্ষ এরা একে অপরকে সেট করেছে ওতে। তো এই দুটো অক্ষ টোটাল 4 ভাগে ভাগ করেছে। তো এই 4 ভাগের মধ্যে এই ভাগটাকে, এইখান দিয়ে স্টার্ট হয়, এই ভাগটাকে আমরা বলে থাকি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে থাকি সেকেন্ড, অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারটা করে ঘড়ি কাটার বিপরীতে ব্যাপারটা ঘটবে। তারপরে এটাকে বলবো থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলবো ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে আমরা 4টা কোয়াড্রেন্ট পাই। কোয়াড্রেন্ট কথার অর্থ QUA হইতো এখানে, ঠিক আছে? কোয়াড্রেন্ট কথাটার অর্থ QUA, কোয়াড্রেন্ট।
কোয়াড্রেন্ট কথাটার অর্থ হচ্ছে 4/1 ভাগ। 4/1 ভাগকে ইংরেজিতে এক কথায় বলা হয় কোয়াড্রেন্ট। তো এই যে 4টা ভাগ, প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা কোয়াড্রেন্ট। তার মধ্যে থেকে এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে কি বলা হয়েছে যে কোনো একটা জটিল রাশি যে কোয়াড্রেন্টে থাকবে তার অ্যামপ্লিচিউডও সেই কোয়াড্রেন্টেই পাওয়া যাবে। অ্যামপ্লিচিউড মানে একটা কোণ। তো কোণ আমরা জানি বেসিক্যালি কোণও কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 4টা কোয়াড্রেন্টে পাওয়া যায়। যেমন বিন্দু আলাদা আলাদা কোয়াড্রেন্টে পাওয়া যায়, ঠিক তেমনি কোণও, অ্যাঙ্গেলও 4টা কোয়াড্রেন্টে পাওয়া যায়। অ্যাঙ্গেলকে যদি আলোচনা করি, অ্যাঙ্গেলকে নিয়ে, তারপরে এই এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, এটা 0 ডিগ্রি দিয়ে স্টার্ট হবে বা 0 রেডিয়ান দিয়ে স্টার্ট হবে। ওয়াই অক্ষটা হয়ে যাবে 90 ডিগ্রি। নেগেটিভ এক্স অক্ষ হবে হচ্ছে 180 ডিগ্রি। নেগেটিভ ওয়াই অক্ষ এটা হয়ে যাবে 270 ডিগ্রি, অ্যান্ড সো অন। এভাবে আবার 0 ডিগ্রিতে ব্যাক করে আসলে 360 ডিগ্রি। আরও যদি আমি 90 ডিগ্রি যেতে থাকি তাহলে আরও বড় বড় কোণ তৈরি হবে। ঠিক আছে, এভাবে আমরা আলাদা আলাদা 4টা কোয়াড্রেন্টকে অ্যাঙ্গেলের ভিত্তিতে পেয়ে থাকি। মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী কোনো একটা অ্যাঙ্গেল, সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। 90 থেকে 180-র মধ্যবর্তী কোনো একটা অ্যাঙ্গেল, সাপোজ কেউ বললে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, সেটা থাকবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এমনি 180 থেকে 270-এর মধ্যবর্তী কোণগুলো থাকবে থার্ড কোয়াড্রেন্টে, 270 থেকে 360-এর মধ্যবর্তী কোণগুলো থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে। হলো? আচ্ছা, তো আমরা এখন এই কোয়াড্রেন্টগুলো নিয়ে আলোচনা করব। এই কোয়াড্রেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা আছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যে কোয়াড্রেন্টে থাকবে তার অ্যামপ্লিচিউডও সেই কোয়াড্রেন্টেই পাওয়া যাবে। তো আমি দেখতে পাচ্ছি √3+i। √3+i, এটা এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটারই অ্যামপ্লিচিউড বেরোলো π/6। আমরা একবার যাচাই করে নেব জিনিসটা আদৌ ঠিক হয় কিনা। তো √3+i-কে যদি আমি বিন্দু আকারে লিখি তাহলে কি হবে? √3, 1। আমি দেখতে পাচ্ছি এই বিন্দুটার ফার্স্ট আর সেকেন্ড যে পজিশনের ভ্যালুগুলো, সেই পজিশনের ভ্যালুগুলো দুটোই পজিটিভ। দুটো পজিটিভ হয় কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন, দুটো পজিশনই পজিটিভ হয় কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। হ্যাঁ, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের সব বিন্দুগুলোতে প্লাস কমা প্লাস এই ফরম্যাটে থাকে। সেকেন্ড কোয়াড্রেন্টের সব বিন্দুগুলো থাকে হচ্ছে মাইনাস কমা প্লাস ফরম্যাটে। থার্ডের সব বিন্দুগুলো থাকে মাইনাস কমা মাইনাস ফরম্যাটে। আর ফোর্থের সব বিন্দুগুলো থাকে প্লাস কমা মাইনাস ফরম্যাটে। যেহেতু এটা প্লাস প্লাস হয়ে আছে, তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আর আমাদের অ্যান্সার বেরিয়েছে π/6, দ্যাট ইজ 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 0 থেকে 90-এর মধ্যবর্তী একটা কোণ। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাও, হ্যাঁ, এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেরই একটা অ্যাঙ্গেল। তাহলে আমি বুঝতে পারলাম যে √3, 1 এই যে কমপ্লেক্স নাম্বারটা, এই বিন্দুটার যে অ্যামপ্লিচিউড, সেটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। বিন্দুটা নিজেও ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং π/6 এই কোণটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে, এটা কি সবসময় হয়? যদি আমি কমপ্লেক্স নাম্বারটাকে √3+i না নিয়ে এরকম যদি নিতাম, z = -√3, তাহলে পরে এটাকে যদি a+ib সাথে তুলনা করতাম, তাহলে আমি দেখছি যে অ্যামপ্লিচিউড অফ z তখন হয়ে যেত tan ইনভার্স কি হয় b/a। না, তাহলে b হচ্ছে এই ক্ষেত্রে কত? -i আছে যেহেতু, তাই b এর ভ্যালু হয়ে যাচ্ছে -1। আর a এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি -√3 আছে, তাই a এর ভ্যালু হয়ে যাচ্ছে -√3। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা, tan ইনভার্স 1/√3। আমরা দেখলাম এখনই যে tan ইনভার্স 1/√3 মান কত হয়? tan কতর ভ্যালু 1/√3? 30 ডিগ্রি ভ্যালু। তাহলে tan ইনভার্স 1/√3 আমরা π/6 লিখবো, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে z যে কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারটার অ্যামপ্লিচিউডও কিন্তু π/6ই আসলো। কিন্তু z কে যদি আমি বিন্দু আকারে লিখি তাহলে সেটা হবে -√3, -1। আর অ্যামপ্লিচিউড অফ z যেটা আসে π/6, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি যদি বিন্দুটার কথা একবার ভাবি, বিন্দুটার মধ্যে দেখতে পাচ্ছি ফার্স্ট আর সেকেন্ড দুটো পজিশনই নেগেটিভ হয়ে আছে। দুটো পজিশনই নেগেটিভ দেখা যায় থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা, এই বিন্দুটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টের একটা বিন্দু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কোয়াড্রেন্ট এর বিন্দু। কিন্তু যে যে কোণটা বেরিয়েছে সেই কোণটা কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল বেরিয়েনি, কারণ যে অ্যাঙ্গেলটা এসছে সেটা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে কোশ্চেন এটা উঠলো যে আদৌ কি প্রসিডিওরটা ঠিক হলো? তো উত্তর হচ্ছে না, এই জিনিসটা এখানে ঠিক হয়নি। যে অ্যামপ্লিচিউডটা আমাদের বেরিয়েছে ওটাও থার্ড কোয়াড্রেন্টেই আসা উচিত ছিল, মানে 180 থেকে 270-এর মধ্যবর্তী একটা কোণই হওয়া উচিত ছিল, যেটা হয়নি। এখন এই প্রবলেমটাকে ট্যাকেল করব কি করে? তো বেসিক্যালি যেটা হয় যে এখানে এখানে যে অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে tan ইনভার্স 1/√3
আমরা যখন এটাকে হিসেব করেছি আমরা দেখেছি যে এটা π/6, ক্যালকুলেশনে কোনো ভুল নেই, কিন্তু এখানে লজিক্যাল একটা ভুল হয়ে গেছে। লজিক্যাল কি, যে অ্যান্সারটা আসা উচিত ছিল হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। এখন এই অ্যাঙ্গেলটাকে আমি থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই কি করে? থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে 180 ডিগ্রি এবং 270 ডিগ্রির মাঝখানের আমাদের পোর্শনটা। তো যখনই আমি দেখতে পাচ্ছি যে থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার ব্যাপার আসছে, তখনই যে অ্যান্সারটা আমাদের আসছে না π/6, আমরা বেসিক্যালি ওই অ্যান্সারটার সাথে পাই যোগ করে দিব, যাতে থার্ড কোয়াড্রেন্টে আমি নিয়ে যেতে পারি অ্যাঙ্গেলটাকে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে লিখে দেবো 5π/6। ঠিক আছে, 5π/6 না, সরি 7π/6। এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখে দেবো 7π/6। যদি এটাকে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার ব্যাপার হতো, তাহলে আমি এটাকে লিখতাম π-π/6, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার ব্যাপার হতো। কারণ 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, পাই প্লাস মানে হয়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর পাই মাইনাস এটা মানে হয়ে যাচ্ছে মাইনাস, মানে প্লাস মানে হচ্ছে পায়ের থেকে বড়। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যেহেতু রোটেশনটা হচ্ছে, তাই যত আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাবো তত আর কি বড় বড় কোণ পাবো, আর যত আমি ক্লকওয়াইজে ঘুরাবো তত ছোট কোণ পাবো। তাহলে পরে পাই প্লাস মানে আরো বড় কোণ, পাই মানে হচ্ছে এই দাগটা প্লাস মানে হচ্ছে আরো বড় কোণ পাওয়া যাবে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে তো পায়ের থেকে ছোট কোণ পাবো। তো যদি আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার ব্যাপার হয়, তাহলে পরে আমি এই কোণটার সাথে এই কোণ পাই মাইনাস এই কোণটা লিখবো। আর যদি থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়া হয় তাহলে পাই প্লাস এই অ্যাঙ্গেলটা লিখতে হবে। ঠিক আছে, এটা অ্যামপ্লিটিউড অফ জেড বের করার জন্য। ওকে, তাহলে এই সিস্টেমে আমরা বুঝলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার সেটা যে কোয়াড্রেন্টে থাকবে তার অ্যামপ্লিটিউডটাকেও কিন্তু সেই কোয়াড্রেন্টেই পাওয়া যাবে। ঠিক আছে, ভেরি গুড। এখনো অবধি সব ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা। সেই ঝামেলাটা কি? জেড ইকুয়ালস টু আমাদের ছিল √3 + i, ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে যদি আলোচনা করি, এর অ্যামপ্লিটিউড অফ জেড এটা আসছে হচ্ছে আমাদের কত, tan ইনভার্স 1/√3, দ্যাট ইজ π/6 আসছে শেষমেশ, তাই না? কেন π/6 আসছে? কারণ আমরা জানি যে tan π/6 এর মান 1/√3 হয়, তাই তো আমরা অ্যান্সারটাকে লিখলাম যে 1/√3, এবং π/6 এটা ফার্স্ট কোয়াড্রেন্টেও আছে তার জন্য, তাই না? কিন্তু কোশ্চেন এটা যে শুধু tan π/6 এর মানই কি 1/√3? মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে শুধুমাত্র কি এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির জন্যই কি সবসময় আমরা 1/√3 পাবো? না, সেটা সঠিক না। π/6-এ যেমন মানটা 1/√3 আসে, ঠিক তেমনই আমি যদি এর সাথে আরও 360 ডিগ্রি যোগ করে দিই, মানে আরও 360 ডিগ্রি রোটেশন যদি করিয়ে দিই, তাহলে পরে তো আমরা একই জায়গায় হাজির হয়ে যাবো, তাই না? একই কোণে উপস্থিত হবো। তাহলে পরে π/6-এর থেকে যদি আমরা 1/√3 এই অ্যাঙ্গেলটা মানে এই মানটা পেয়ে থাকি, তাহলে 2π + π/6 এর থেকেও আমরা একই মান পাবো, 1/√3 tan-এর একই মান পাওয়া যাবে। মানে tan π/6 এর মান যদি 1/√3 হয়, tan 2π + π/6 এটার মানও 1/√3 হবে, কারণ একই জায়গায় আমি হাজির হয়ে গেছি, তাই না? 360 রোটেশনের জন্য। আমি যদি আবার 360 রোটেশন করি, মানে 2π + 2π + π/6, তার জন্য আমি 1/√3 পাবো, মানে tan 4π + π/6 এটার মানও 1/√3 হবে। তাহলে tan π/6 এর মান যদি 1/√3 হয়, তার জন্য যদি আমরা tan ইনভার্স 1/√3 অ্যান্সারটাকে π/6 লিখি, তাহলে tan 2π + π/6 দ্যাট ইজ 16, 6 × 12, 12 আর 1 13, 13 π/6, 13 π/6 এর অ্যান্সারও কিন্তু 1/√3। দ্যাট tan ইনভার্স 1/√3 অ্যান্সার কিন্তু আমাদের 13 π/6ও লেখা উচিত ছিল। ঠিক আছে, ঠিক একই কারণে tan 4π + π/6 এটার অ্যান্সারও কিন্তু 1/√3 হয়। তার মানে এটাকে কিন্তু আমি 4π + π/6 মানে 24 × 25, 25π/6 এটাও কিন্তু লেখা উচিত ছিল। এখন কোশ্চেন হচ্ছে এভাবে আমি কতগুলো রোটেশন করাতে পারি? আমি তো একটা রোটেশনের জন্য দেখলাম 13 π/6 হয়ে গেল, দুটো রোটেশনের জন্য দেখলাম 25 π/6 হয়ে গেল, তিনটেও তো রোটেশন করাতে পারতাম, পূর্ণ রোটেশন মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে পারতাম। তার মানে আরও তো অ্যাঙ্গেল আসতো, তাই না? তার মানে এভাবে অ্যামপ্লিটিউডের মান কতগুলো বেরোচ্ছে? অ্যামপ্লিটিউডের মান অসংখ্য বেরোচ্ছে।
ঠিক আছে, এরকম আমরা অসংখ্য অ্যামপ্লিটিউড তৈরি করতে পারি। এবং সেটা যে শুধুমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে তৈরি করতে হবে তা না, কিন্তু ক্লকওয়াইজ সেন্সও কিন্তু আমরা চাইলে তৈরি করতে পারতাম। মানে এটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির থেকে যদি আমি 360 মানে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যদি করি, বা 30 - 360, সরি, 30 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি যদি করি, ঠিক আছে, 30 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি যদি করি, তাহলে সেটা হয়ে যাবে -390 ডিগ্রি, সরি -330 ডিগ্রি। -330 ডিগ্রির জন্য কিন্তু আমরা একই অ্যান্সার পেতাম। তাহলে পরে এর অ্যান্সার কিন্তু -330 ডিগ্রিও হতো। ঠিক আছে, তো এই যে আমি বুঝতে পারছি যে অ্যামপ্লিটিউড অফ জেড এর কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুই ধরনের মানই আসতে পারতো, এবং এরকম অসংখ্য মান হতো। তো কোশ্চেন এটা ওঠে যে যখন আমরা এই অ্যামপ্লিটিউড অফ জেডকে নিয়ে কাজ করতে যাব, তখন অ্যামপ্লিটিউড অফ জেড এর এই অসংখ্য মানের থেকে কোন মানটাকে নিয়ে কাজ করব? আমরা যে মানটাকে নিয়ে কাজ করব সেটা অবশ্যই যেন এই রেঞ্জের মধ্যে হয়, -π লেস দেন থিটা, বা লেস দেন অ্যামপ্লিটিউড অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড লেস দেন ইকুয়ালস টু পাই। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যে অ্যামপ্লিটিউডের মান থাকবে সেই অ্যামপ্লিটিউডকে নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, এবং এই এতগুলো অ্যামপ্লিটিউডের মধ্যে থেকে যে অ্যামপ্লিটিউডের মান এই রেঞ্জের মধ্যে থাকবে সেই অ্যামপ্লিটিউডকে বলা হবে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তো আমরা আমাদের পরের যে টপিক সেই টপিকটাকে নিয়ে আলোচনা করছি, যেটা এমন অ্যামপ্লিটিউড, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, যে অ্যামপ্লিটিউডকে নিয়ে আমরা যতগুলো প্রবলেমে বা যতগুলো থিওরিতে অ্যামপ্লিটিউডের প্রসঙ্গ আসবে, সেই সমস্ত থিওরিতে আমরা অ্যামপ্লিটিউড এর জায়গায় যে জিনিসটাকে বসাবো সেটা হবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। যেই অ্যামপ্লিটিউডটাকে নিয়ে কাজ করা হবে তাকে বলা হবে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এই প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড এটাকে নিয়ে মেনলি আমরা, এটাকেই বেসিক্যালি আমরা ইউজ করবো অঙ্কগুলোতে। ঠিক আছে, এবং এইটা কি জিনিস, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডগুলোর মধ্যে থেকে সেই অ্যামপ্লিটিউডের মান যেটা এই রেঞ্জকে স্যাটিসফাই করবে। তাহলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের সংজ্ঞা কি হলো? প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কে এএমপি ব্র্যাকেটে জেড বা এআরজি জেড দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করে দেখার বিষয় হচ্ছে যে নর্মালি অ্যামপ্লিটিউডকে কিন্তু এভাবে লেখা হয়, ক্যাপিটাল AMP Z, কিন্তু যখন এই প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের প্রসঙ্গ আসবে তখন কিন্তু সবগুলো স্মল লেটারে লেখা হচ্ছে। তাহলে স্মল AMP Z বা স্মল ARG Z দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, এবং এই AMP Z এর মান -π থেকে পায়ের মধ্যে থাকে। -π লেস দেন AMP/Z লেস দেন অর ইকুয়াল টু +π হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমাকে ওই z ইকুয়ালস টু যে উদাহরণটা নিয়ে কাজ করছিলাম √3 + i এর যদি আমরা অ্যামপ্লিটিউডগুলোর কথা আলোচনা করি, অ্যামপ্লিটিউড কী কী আসছিল? অ্যামপ্লিটিউড আসছিল হচ্ছে π/6 প্রথমত, তারপরে আসলো হচ্ছে π/6 + 2π, তার মানে হচ্ছে 13π/6, সরি 13π/6। তারপরে নেগেটিভে যদি আমরা নিতাম তাহলে পরে π/6 - 2π, দ্যাট ইজ -11π/6। ঠিক আছে, ইত্যাদি আসতো। এখন এতগুলোর মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যে 13π/6 এটা পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, আর -11π/6 এটা পায়ের থেকে ছোট হচ্ছে। তাহলে পরে অ্যামপ্লিটিউড অফ জেড এর যে মানটা অ্যাকসেপ্টেবল ফর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, সেই মানটা হচ্ছে, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে অনলি π/6। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডকে নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের মানটা আমরা এইভাবে বের করে থাকি। হয়ে গেল। আচ্ছা, যদি আমাদের কমপ্লেক্স নাম্বারটা সাপোজ এরকম হতো যে সাপোজ জেড ইকুয়ালস টু আমাদের বললো হচ্ছে √3 - i, √3 মাইনাস বা -√3 + i, এটা নিই -√3 + i। তাহলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের মানটা কত হতো? এটা কমেন্ট বক্সে কমেন্ট যদি করা যায় খুবই ভালো হয়। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কী অ্যান্সার হতো এটা।
ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এই টপিক থেকে স্টার্ট করব, পরের ভিডিওতে আমরা নেক্সট এই টপিক থেকে শুরু করব পড়ানো।